স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান। কুখ্যাত ইনডেমনিটি আইন সংবিধানে অন্তর্ভুক্তির কালো দিন আজ, ইতিহাসে লজ্জাজনক অধ্যায় বলছেন বিশেষজ্ঞরা। এবং বন্যার মধ্যেই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু। পানি কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে নদ নদী, সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকালে দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এই সম্মেলনটি আয়োজন করে। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেই সেক্টরগুলোতে বিনিয়োগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, লজিস্টিক, তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ, শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান। কুখ্যাত ইনডেমনিটি আইন সংবিধানে অন্তর্ভুক্ত করার কালো দিন 9 জুলাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার না করার জন্য প্রবর্তিত আইনটি পৃথিবীর ইতিহাসে লজ্জাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। 21 বছর তা বহাল রেখে চরম রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে সেই সময় বিএনপি এবং জাতীয় পার্টির সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া বিশেষ রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল হক জীবন। যার নেতৃত্ব সংগ্রামে বাংলাদেশ, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সেই মহানায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় 75-এর 15 আগস্ট। শোকে বহমান সদ্য স্বাধীন বাংলাদেশ। শোকের এমন আবহে আরও নিষ্ঠুরতার পথ নেয় হত্যাকারীরা। জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচার যেন না হয়, এজন্য খন্দকার মোস্তাক সরকার ইনডিমনিটি অধ্যাদেশ জারি করে। পরে 79 সালের 9 জুলাই স্বৈরশাসক জিয়াউর রহমান জাতীয় সংসদে অধ্যাদেশ আইনে পরিণত করেন। এতে সাংবিধানিকভাবে বন্ধ হয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার। আর এই আইনের কলঙ্ক থেকে জাতি মুক্ত হয় 1996 সালে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডিমনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে পাশ করে। কোনো হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য আইন করা এটি আইন, বিচার ও সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। হত্যাকারীদের হত্যার পরে এখানে বিচার করা যাবে না, এবং এটা যে কত কলঙ্কিত একটা আইন, কত কলঙ্কিত অধ্যায়, এবং সেই আইনটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো। তো সংবিধান কিভাবে কলঙ্কিত হলো? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সংবিধান, সেই সংবিধানকে অপবিত্র করা হলো, কলঙ্কিত করা হলো। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো দূরের কথা, তাদের নামে মামলা পর্যন্ত করা যায়নি। তিনি বলেন, 21 বছরে এই কালো আইনটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, এই দায় সবার। এখন এই আইন তো মানবতার বিরুদ্ধে আইন। মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা বলি, সেই মানবতার বিরুদ্ধে তারাও অপরাধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই হয়তো গ্রহণ করতে হয়, আমরা সেই পর্যন্ত আর যেতে পারিনি। কিন্তু মানুষের মনের ঘৃণা তো সবসময় থাকবে যে আইন কারা প্রণয়ন করেছিল, এই আইন কারা ড্রাফট করেছিল, এই আইন কারা অনুমোদন দিয়েছিল, তার প্রত্যেকেই জাতির কাছে ঘৃণিত ব্যক্তি। যারা এই কলঙ্কিত আইনটি প্রণয়নের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। পুরো জাতির যে সম্মান, মর্যাদায় ভুল উন্নীত করেছিল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটে শিক্ষার্থী অভিভাবকদের দাবি উপেক্ষা করে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে বোর্ডের অধীন 87টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। অংশ নিচ্ছেন 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডের 4 জেলার মধ্যে সিলেট জেলা বন্যা কবলিত। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার 5 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। 215টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত 9,000-এর বেশি মানুষ।
এদিকে কেন্দ্রে পানি থাকায় ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে কিছু পরীক্ষা কেন্দ্র। কোথাও প্রবেশের রাস্তায় বালুর বস্তা ফেলা হয়েছে। এর আগে দ্বিতীয় দফা বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে দেশের বেশিরভাগ নদ নদী, ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বন্যার কবলে পড়া 18 জেলার পানিবন্দী মানুষ রয়েছেন বিপাকে। এদিকে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমাদের হাতে এসে পৌঁছলে আমরা রিপোর্টটি দেখাবো। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কারুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুসি সিআইপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে। বিস্তারিত থাকছে মণ্ডলী নামের রিপোর্টে। বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাত খেয়ে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় সাভার 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ওনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদের সম্মান দেখায়, যে সম্মান প্রদর্শন করে। আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ কোনোভাবেই যেন তার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নের ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না, এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। পরিচিতি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যদি জন্ম না হয়তো তো কি সৈনিক লীগ হয়তো না। তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে। ইনশাল্লাহ 2025-এর ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে, এই 5টি বছর যেন ভালোভাবে চালাতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার একটু পড়া আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগামী দিনে যেন আমরা সৈনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি, কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে, এমপি সাহেব আছে, বন্ধু বেনজি ভাই তার কাছেও যাবেন, কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাভার এলাকা থেকে সে চেষ্টা করবেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 20 আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে। ঢাকা জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি, আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব। নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দিবেন। হারুন ভাই এখানে আছেন, তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই, তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন। এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি
সবসময় তিনি আছেন আমাদের সাথে। হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না, দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে। তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক, ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না, কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই, তাহলে ওনার পরিচয়টা কি? সেই 20 বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন, যিনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। এর চাইতে বড় সংগঠক আর কে হতে পারে? সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকার শক্তির স্থান নেই। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি আমরা জানাচ্ছিলাম যে পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে দেশের বেশিরভাগ নদ নদী, ফলে বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। বন্যার কবলে পড়া 18 জেলার পানিবন্দী মানুষ এখন রয়েছেন বিপাকে। এদিকে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের সহকর্মী অনুকৃতি আদিত্যের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। দেশের উত্তর মধ্যাঞ্চলে যমুনা ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও 18 জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। নদীর পানি বিপদসীমার নিচে না নামায় কমছে না প্লাবিত এলাকার দুর্ভোগ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হয়েছে বানভাসীদের। অনেকেই ভিটামাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। এক সপ্তাহ থেকে বাড়ির পানি, বাড়ি ঘর করবে না, খুব রিসে কষ্ট করি। সকালে সেই গেছি পরীক্ষা দিবার, এই যে এখন কিনে আসলাম, লৌকে গেছি আবার লৌকাতে আসলাম, কেউ কিন্তু খোঁজ নেই নাই। এক মাস যাবত এই পানি ওর ঘর থেকে আমরা পানি ভেঙে যেমন লাগতেছে। এইভাবে পানি বন্দি, অনেক মালামাল ক্ষতি হচ্ছে, আর দোকানদারি তো অলরেডি বন্ধই, এখানে আসা সম্ভবই না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ফলে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে বন্যা দুর্গত এলাকায়। বন্যার কারণে তলিয়ে গেছে ফসলি জমি, এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। নদীর কারণে নদী তো শোক শেষ করে নিয়ে গেল। সরকারের কাছে চাওয়াটাই একটাই হলো যে আমাদের যদি নদীর উপর দিয়ে বানটা দিত, তাহলে আমাদের বাড়িটা অনেক উপকার পাইতো, অনেক জনগণ উপকৃত হইতো। এদিকে বন্যা দুর্গত এলাকার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন। এই যাবৎকালে আমাদের বরাদ্দ এসছে 21 মেট্রিক টন চাল এবং 1 লক্ষ টাকা নগদ টাকা সহায়তা। ইতোমধ্যে বিতরণ প্রায় শেষ পর্যায়ে, হয়তোবা আমাদের আরও বরাদ্দ আসা সাপেক্ষে এই ত্রাণ কার্য অব্যাহত থাকবে। সহযোগিতা নয়, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান চান দুর্গত এলাকার মানুষরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আটমূল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছে। সোমবার বিকেলে তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, সম্প্রতি একটি মামলায় তাকে আটকের বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। তিনি মিথ্যাচার ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী লিপি বেগম, মোকাররফ হোসেন খোকন, হারুন রশিদ, সবুজ মণ্ডল, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সারাদিনব্যাপী হোম যজ্ঞ, অভিষেক, প্রসাদ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাপ্পি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানেশ্বরী কালী মন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইওয়ান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার স্পিনা রানী প্রমাণিক, আকবর শাহ থানা অফিসার ইনচার্জ গোলাম রাব্বানি, বামন দাস বাবাজি সহ আরও অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান। কুখ্যাত ইনডেমনিটি আইন সংবিধানে অন্তর্ভুক্তির কালো দিন আজ, ইতিহাসে লজ্জাজনক অধ্যায় বলছেন বিশেষজ্ঞরা। এবং বন্যার মধ্যে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু, পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদী, সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।